সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ছোট গল্প একে আমরা প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প পড়ছিলাম। প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্প পড়তে গিয়ে আমরা গতদিন আমরা প্রেমেন্দ্র মিত্রের যে সময়কাল এবং প্রেমেন্দ্র মিত্রের যে গল্পের যে ধারা সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে বলতে গিয়ে আমরা মূলত যেটা শুরু করেছিলাম যে কল্লোল যুগ, যে সময়কালে প্রেমেন্দ্র মিত্ররা লিখছেন আমরা সেই সময়কাল সম্পর্কে বিশদভাবে বলার চেষ্টা করেছি। কারণ যে লেখকের প্রেক্ষাপট বা পরিপ্রেক্ষিত বা সময়কাল না জানলে আসলে তার সাহিত্যকর্ম বোঝা ঠিক ওরকম হয় না, যে তাকে বোঝাটা আসলে সহজসাধ্য হয় না বা স্পষ্ট হয় না। লেখকের লেখাকে স্পষ্ট করে বোঝার জন্য বা সময়কে ধরার জন্য আসলে তার সময়কালটা জরুরি। কারণ প্রত্যেক মানুষ, এমনকি লেখকেরাও তো আসলে সমাজ উদ্ভূত বা রাষ্ট্র উদ্ভূত বা রাষ্ট্রের মানুষ, সমাজের মানুষ। তো প্রত্যেকেরই যে সমাজ, সময়কাল বা রাষ্ট্রের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের দ্বারা প্রত্যেকেই কম বেশি তাড়িত হবেন, সেটাই স্বাভাবিক। এবং আমরা সেই ব্যাপারটাই আমরা প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের প্রসঙ্গে বলছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, এরকম একটা সময়ের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের ক্রম উন্নতি হচ্ছে, যে স্বাভাবিক যে চাষাবাদ বা কৃষিজীবী যে সমাজ বা সভ্যতা, সামন্তবাদী সভ্যতার, সেটার পতনের পর যে এক ধনতন্ত্রের যে বিকাশ হচ্ছে, সেই বিকাশের ফলে শুধুমাত্র বড় লোকেরাই বা মধ্যযুগের মতো সামন্ততান্ত্রিক বা জমিদাররাই লাভবান হচ্ছে এমন না। বিভিন্ন শ্রেণী বর্ণের মানুষেরাও আসলে উদ্ভব হচ্ছে এবং তারা লাভবান হচ্ছে বা তাদের কর্মক্ষেত্র বা পরিসর তৈরি হচ্ছে। এই পরিসরে মানুষের জীবনের যে আস্বাদন, মানুষের জীবনের যে অভিজ্ঞতা, মানুষের জীবনের যে টানাপোড়েন, সেগুলো আসলে বিভিন্ন কিছু হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এই পরিসরে বলেছিলাম যে বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র এবং অচিন্ত্য কুমার সেনগুপ্ত, এরা প্রত্যেকেই হচ্ছে যে তাদের যে পৃথক যে একটা লেখার যে ধারা বা ওই সমকালে লিখেছেন সুবোধ ঘোষ বা আরও অন্যান্যরা, এই ব্যাপারগুলো তাদের গল্পে আসছে। যে তারা যে সমস্ত মানুষদেরকে আসলে সোসাইটিতে দেখছেন, সেই সমস্ত মানুষদেরকে তেনারা উপস্থাপন করছেন। এই যে শ্রেণী বর্ণ, ছোট পেশা এবং সে শ্রেণী পেশার মানুষ বা সমাজের যে নতুন যে শ্রেণী বৈচিত্র্যের উদ্ভব ঘটছে, সেই শ্রেণী বৈচিত্র্যের মানুষকে তাদের অবস্থান থেকে দেখার বা তাদের অবস্থান সহ তাদেরকে তুলে ধরার ছোট গল্পের যে প্রয়াস, সেটি আমরা এই পর্যায়ে দেখব। তো আমরা প্রেমেন্দ্র মিত্রের যে গল্প, প্রথম যে গল্প প্রেমেন্দ্র মিত্র লিখেছেন, তা ওনার লেখা গল্পের মধ্যে যেটি প্রথম গল্প, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। তো এবং প্রথম গতদিন আমরা যখন শুধু কেরানি গল্পটি পড়ছিলাম, বলছিলাম যে প্রেমেন্দ্র মিত্রের এই গল্প শুধুমাত্র মানে নিছক প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্পই নয়। গল্পটি হচ্ছে যে প্রেমেন্দ্র মিত্রের যে গল্পের যে ব্যাপার, যেটি হচ্ছে যে শুরু থেকে তিনি যে স্বতন্ত্র অবস্থান বা স্বতন্ত্র যে ধারার তিনি সূচনা করলেন, সেটি আসলে আমরা এই গল্পে দেখব। হ্যাঁ, শুধু কেরানি নিছক প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প হয়েই শেষ হয়ে যেতে পারত। প্রেমেন্দ্র মিত্র আর কোনো গল্প নাও লিখতে পারতেন, কিন্তু আমরা দেখব যে কি আশ্চর্য ক্ষমতা বলে তিনি পরবর্তীতে আরও গল্প লিখেছেন এবং এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি, এরকম সাধারণ মানুষের, এরকম খেটে খাওয়া মানুষের এবং এরকম মানুষ যাদের কথা আসলে সাহিত্যের বিষয় হতে পারে, এরকমটা আসলে কখনো ভাবা যায়নি, এমন মানুষের কথা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পে উঠে এসেছে। আমরা শুধু কেরানি গল্পে যে বিষয় বৈচিত্র্য আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা আমাদের যে পাঠ্য যে গল্পগুলি, সেখান থেকে আমরা প্রেমেন্দ্র মিত্রের পরবর্তী যে গল্প পাঠ্য, আমরা সেটি নিয়ে কথা বলবো। তো সেটি নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখব যে আমাদের যে প্রথম যে গল্প শুধু কেরানি গল্পে যে ব্যাপারটি ছিল, যে নির্মম নিয়তি দুটি অসহায় মানুষের যে প্রার্থনা, সেই প্রার্থনাকে আসলে অগ্রাহ্য করেছিল
এবং গল্পের পরিণতিতে কি হয় সেটা স্পষ্ট করে বলা না থাকলেও আমাদের আসলে বুঝে নিতে অসুবিধা হয় না। এবং আমি গল্প পড়াতে গিয়ে যে কথাটি বলেছিলাম যে এত চমৎকার করে কথা বলা, এত চমৎকার করে বলার যে ব্যাপারটা, সেটি পেমেন্ট্রমিটের মানে গল্পের মানে পেমেন্ট্রমিটের গল্পে যেভাবে দেখা যায় যে প্রারম্ভিক যে বাক্য, হ্যাঁ, তখন পাখিদের নীড় বাঁধবার সময় একজন লেখক তার লেখক জীবনে শুরু করছেন ছোট গল্প লেখা দিয়ে, এবং সেই ছোট গল্পের প্রথম গল্পের প্রথম লাইনটা কি চমৎকার না, পাখিদের নীড় বাঁধবার সময় চঞ্চল পাখিগুলো খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে। এবং একদম শেষ বাক্য যেটা অন্তিম বাক্য গল্পের শুধু কেরানি, আমরা যদি সেখানেও দেখি সব ফুরিয়ে গেল তখন কালবৈশাখীর উন্মত্ত মসীবরণ আকাশের নীড় ভাঙার মহোৎসব লেগেছে। মানে পরিণামে সেদিন কিন্তু শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মেয়েটি একটি বারের জন্য এতদিনকার মিথ্যা করুণা ছলনা ভেঙে দিয়ে কেঁদে কেঁদে বললে, আমি মরতে চাইনি, ভগবানের কাছে রাত দিন কেঁদে কেঁদে জীবন ভিক্ষা চেয়েছি, কিন্তু সব ফুরিয়ে গেল। তখন কালবৈশাখীর উন্মত্ত মসীবরণ আকাশে নীড় ভাঙার মহোৎসব লেগেছে। এই যে এই কথাটি আমাদেরকে কিন্তু বলে দিলেন না যে রোগে ভুগে কেরানি স্ত্রী মারা গেলেন। আমাদের কিন্তু না বলা সত্ত্বেও আমাদের বুঝতে কিন্তু অসুবিধা হয়নি। আমরা বুঝতে পেরেছি যে কেরানি স্ত্রীটি মৃত্যুবরণ করেছেন, এবং এই অসহায় জীবনের কাছে অসহায় আত্মসমর্পণ, এর কোনো বিকল্প আসলে তাদের কাছে ছিল না। এবং আরও একটি কথা বলেছিলাম যে এই যে পেমেন্ট্রমিটের এই 30-এর যে কল্লোলকারের যে লেখকরা লিখছেন কবিতায় গল্পে, এরা কিন্তু প্রত্যেকেই রবীন্দ্রনাথকে কম বেশি অস্বীকার বা রবীন্দ্রনাথকে পেরিয়ে যাবেন, অতিক্রম করে যাবেন, বা রবীন্দ্র উত্তর যুগের একটা যুগ সূচনা করবেন, এরকম একটা ঘোষণা দিয়েই কিন্তু তারা এসেছিলেন। এবং তাদের বলতে গেলে প্রতিটি কাজে কিন্তু সেই স্বাক্ষর আমরা আসলে দেখতে পাই। কিন্তু তবু আমরা এই পেমেন্ট্রমিটের এই গল্পের যে শেষ বাক্য, হ্যাঁ, যে সব ফুরিয়ে গেল তখন কালবৈশাখীর উন্মত্ত মসীবরণ আকাশে নীড় ভাঙার মহোৎসব লেগেছে, এইটা যে আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প পড়েছি, রবীন্দ্রনাথের ছোট গল্পে আমরা জানি যে সেখানে গল্পের এরকম যখন হচ্ছে খুব টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে, এবং যেটাকে আসলে লেখক ভাষা দিয়ে আর বলার জায়গা রাখছেন না, সেই জায়গাটাই তিনি প্রকৃতির সাথে একটা একাত্মতা স্থাপন করছেন। মানব মনের সাথে প্রকৃতির যে নিবিড় এবং অপরিহার্য যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গায় রবীন্দ্রনাথ তা ওনার গল্পে মানে উপর্যুপুরি এই ব্যবহারটা তিনি আসলে করেছেন, যে পাশাপাশি মানবিক সত্তার যে বর্তমান চিত্র সেটাকে বোঝানোর জন্য ঠিক প্রকৃতির ওরকম একটা চিত্রকে তিনি পাশাপাশি এনে একটা সাদৃশ্য স্থাপনের চেষ্টা করেছেন। আমরা তাদের কথা বলছি যে যেমন পেমেন্ট্রমিটের কথা, যে তিনার ছোট গল্পে বা তাদের সময় রবীন্দ্রনাথকে অস্বীকার করার যেটি, বাট কতটুকু তারা অস্বীকার করতে পারলেন সে জায়গাটায়, হ্যাঁ, একটা ছাপ কিন্তু রয়েই আসলে গেল। এইটা যেমন। দুই হচ্ছে যে যে গল্প আমাদের যে পরবর্তী যে গল্প যেটি নিয়ে আমি বলছিলাম, যে প্রথম গল্পে যেমনভাবে ছিল যে নির্মম নিয়তির কাছে দুটি মানুষের অসহায় আত্মসমর্পণ, পূর্ণাম গল্পে আমরা কিন্তু এর বিপরীত একটা চিত্র দেখব, যে নির্মম যে নিয়তির কাছে আসলে এই একেবারেই নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের যে অসহায় আত্মসমর্পণ, তার বিরুদ্ধে কিন্তু তাদের আসলে সোজাসুজি আসলে লড়াই না, তারা হচ্ছে যে একটা সময় পরে হচ্ছে চুরি বা জুয়ো চুরি করে বেঁচে থাকার একটা কৌশল আসলে শিখে ফেলছে, এবং সেই কৌশলে তারা আসলে বড় হয়ে উঠছে। মানে প্রকৃতি আসলে তো মানুষকে কি করে, মানে তাকে সারভাইভের ব্যবস্থা আসলে করে দেয়, তো সেটা করতে গিয়ে এই ব্যাপারগুলো আসলে ঘটছে, যে এই যে নিয়তির কাছে অসময় আত্মসমর্পণ, এই জায়গা থেকে সরে গিয়ে মানুষ হচ্ছে তার নিজের বেঁচে থাকার সংস্থান আসলে নিজেই করছে, সেরকম একটা আমরা দেখব এখানে।
যে ললিত সে তার সংসার চলে না, খুব কষ্টে সৃষ্টে সংসার চলে, একটা মাত্র ছেলে, সেও রোগে ভোগে মৃতপ্রায়। এবং ডাক্তারদের পরামর্শে যে হাওয়া পরিবর্তনের যে কথা ডক্টর বলেন, সেটি করার জন্য আসলে তার হয়ে ওঠে না, তার যে ইনকাম, তার যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেটি সে কুলিয়ে উঠতে পারে না। তো শেষমেশ একটিমাত্র সন্তান, যাকে জন্ম দেওয়াটাকে সে ভুল মনে করে না, সে মনে করে যে এটি তার যে অনেক ভাবনা এবং দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন। তো তাকে বাঁচানোর যে দায়িত্ব সেটা ললিত নেয়, এবং সে যেভাবে সে টাকাটি সংগ্রহ করে সেটি ঠিক তার নিজের মনকেও আসলে অনেকখানি দ্বিধাগ্রস্ত করে, কিন্তু তারপরও সে টাকাটা সে জোগাড় করে এবং ছেলেটাকে নিয়ে এসে তারা চেঞ্জে যায়, ছেলে ভালো হয়ে ওঠে। এবং ভালো হয়ে ওঠার পরও শিশুর যে অন্ধ আবেগের, তার যে স্বার্থপরতা, সেটা কমে না গিয়ে আরও কদর্যভাবে প্রকাশ পায়। এবং প্রতিবেশী যে শিশু টুনু থাকে, তার প্রতি ললিতের শিশুর যে অত্যাচার, সেটি দেখে তার মনের মধ্যে যে বোধের উদয় হয়, সেটি আসলে তাকে মনে করিয়ে দেয় যে এই জায়গাটার যে পরিবর্তন, যে ভাব বা যে দার্শনিকতায় শেষ উন্নীত হয়, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সে করে, বা বহমান যে জীবনের কথা সে ভাবে, সেটি আসলে এই গল্পের সার কথা। আমরা গল্পে দেখি, পূর্ণাম গল্পে, যে অসুখ আর কিছুতেই সারে না, কাশি সর্দি সারে তো খসে সর্বাঙ্গ ছেয়ে যায়, খোঁজ গিয়ে লিভার ওঠে ঠেলে, তারপর নেবায় ধরে। 4 বছরের ছেলেটাকে নিয়ে জমি মানুষের টানাটানি চলছে তো চলছেই। এই হলো সার্বিক অবস্থা, 4 বছরের শিশুকে নিয়ে জমি মানুষের টানাটানি। এবং সেখানে কি বলছে, যে শিশু প্যাকাটির মতো সরু চারটে হাত পা নড়বড় করে, ফ্যাকাশে হলুদ বরণ মুখে কাতর অসহায় চোখ দুটি জুলুজুলু করে, সে চোখে বিশ্বের সকল ক্লান্তি, সকল অবসাদ, সমস্ত বিরক্তি যেন মাখানো। শিশুর চোখ সে নয়, জীবনের সমস্ত বিরস বিষাদ পাত্রে চুমুক দিয়ে তিক্ত মুখে কোনো বৃদ্ধ যেন সে চোখে আশ্রয় করেছে, শুধু ওই অসহায় কাতরতাটুকু শিশুর। কি বলছে, শিশুর চোখ সে নয়, জীবনের সমস্ত বিরস বিশদ পাত্রে চুমুক দিয়ে তিক্ত মুখে কোনো বৃদ্ধ যেন সে চোখে আশ্রয় করেছে, শুধু ওই অসহায় কাতরতাটুকু শিশু। অর্থাৎ এই যে শিশু, তার যে অবস্থা, তার যে সার্বিক অবস্থা, তার যে অসহায়, তার যে জীবনের কাছে পরাজয়, এটি নিছক এই শিশুর একার নয়, এটি হচ্ছে যে চিরন্তন মানবতার। এবং শিশুটি কি করে, সারাদিন কান্নার অন্যায় বায়না করে। ছবিও এক এক সময় আর পারে না, হঠাৎ পিঠে এক থাবড় মেরে বলে, মর না, মরলে যে হাড় জুড়োয় আমার। শিশু আরও জোরে গগন বিদীর্ণ করবার আয়োজন করে। পাশের বিছানায় ললিত একবার পাশ ফিরে সই, একটু ছটফট করে, কিন্তু কিছু বলে না। অনেক আগে অনেকবার স্ত্রীকে সে এই নিয়ে ধমকেছে, দুজনার এই নিয়ে ঝগড়াও হয়েছে, কিন্তু আজকাল আর কিছু বলতে পারে না। ছবির এই আকস্মিক অসহিষ্ণুতার পিছনে কি বিপুল বেদনা, হতাশা, ক্লান্তির ভার যে আছে তা সে বোঝে, কিন্তু তবু বুকটা যেন টনটন করে ওঠে। কিন্তু উপায় নেই, ডকের মাল তোলা ও নামানো সামান্য সরকার, জাহাজ ডকে ভিড়লে তবে 2 পয়সা আসে, নইলে নিছক বসে থাকা ছাড়া উপায় নেই। মাসে যা আয় হয় তাতে মুদি ঋণ ছদি চলে না, তা ডাক্তার। কিন্তু তবুও সে ত্রুটি রাখেনি। এই যে একটা অবস্থা, জাহাজ ডকে ভিড়লে তবে তার কিছু ইনকাম, হ্যাঁ, কুলির কাজ করে, জাহাজ থেকে মাল নামানোর যে চাকরি, সেটা তার চাকরি। এবং ছবির আগের মাথায় চাপড় মেরে ফেলে সন্তপ্ত হয়ে নানা রকম করে ভোলাতে চেষ্টা করে, ভীতভাবে স্বামীর বিছানার দিকে চেয়ে বোঝাবার চেষ্টা করে স্বামীর অসময়ে নিদ্রার ব্যাঘাত হলো কিনা। নিজের দুচোখ সারাদিনের পরিশ্রমে ক্লান্তিতে ঘুমিয়ে জড়িয়ে আসে, কিন্তু শিশু কিছুতেই থামে না। আদর নয়, খেলনা নয়, খাবার নয়, কিন্তু সে চায় না। শুধু তার অন্তরের অসীম বিদ্বেষ কান্নার আকারে উথলে ওঠে। কান্না নয়, সে সৃষ্টির প্রতি অভিশাপ। আমরা যদি এই পর্যায়ে প্রেমেন্দ্র মিটের ছোট গল্পের যে কাহিনীর বিন্যাস, তার যে ভাষা,
এই ভাষার জায়গা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে প্রেমেন্দ্র মিত্র যে ভাষা ব্যবহার করছেন সেটি হচ্ছে যে কি 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 ধরনের ভাষা, সেই ভাষার যে শক্তি বা সেই ভাষার যে সৌন্দর্য, শক্তি সৌন্দর্য, সেটি আসলে অতুলনীয়। জীবনের অন্ধ নিষ্ঠুরতার কথা ভাবেন, ললিত ঘুমের ভান করে পড়ে থাকে আর ভাবে হয়তো জীবনের অন্ধ নিষ্ঠুরতার কথা ভাবে না, নিজের বিপুল ব্যর্থতার কথা ভাবে না, দার্শনিক তত্ত্ব মীমাংসা করবার চেষ্টা করে না, ভাবে শুধু ডাক্তার বলেছে ও ছেলেকে চেঞ্জে নিয়ে না গেলে চলবে না, কিন্তু সে কেমন করে সম্ভব। আমরা এই যে ললিত এবং ছবি এবং শিশু তাদের যে মানে যে কথা, যে বয়ান বা তাদের যে সামাজিক অবস্থার যে চিত্র আমরা দেখছি, মানে এরকম গল্প, এরকম মানুষের কথা, এরকম মানুষের এরকম পরিস্থিতির কথা যে গল্পের বিষয় বা সাহিত্যের বিষয় হয়ে উঠতে পারে, এটি আসলে মানে আমরা বর্তমানে সময় এটা চিন্তা করতে পারি, কিন্তু আমরা যদি যুগ বা আরও যদি সময় সাহিত্য দেখি, আমরা এটা আসলে মানে সাহিত্য তো একসময় আসলে এলিট শ্রেণীর মানুষের কথা ছিল, তাই না? এলিট শ্রেণীর মানুষেরাই সাহিত্য মানে, এবং আরেকটা জিনিস ছিল, সেটি হচ্ছে যে না পাওয়ার বেদনা ঠিক যেভাবে চিত্রিত হতো, সেটিও এক ধরনের, সেটির মধ্যেও এক ধরনের রোমান্টিসিজম ছিল, যে এরকম তীক্ষ্ণ তির্যক যে বাস্তবতা, সেই বাস্তবতার কথা আসলে আমরা খুব কমই দেখেছি। বরং হচ্ছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে যে বাস্তবতার কথা পূর্বে সাহিত্যে চলে এসেছে, সেখানে আমরা দেখব যে এখানে হচ্ছে যে বাস্তবতা, এই বাস্তবতা আসলে সেই বাস্তবতার মানে নানান রঙে রাঙানো, সেখানে দুঃখ ব্যথার মধ্যেও হচ্ছে যে এক ধরনের প্রলেপ দেওয়ার একটা ব্যাপার ছিল, বা দেখার দৃষ্টিটাই ছিল আলাদা। হঠাৎ ললিতের মনে হয় সমস্ত ব্যাপারটা যেন অত্যন্ত হাস্যকর। পরিণত মনের এই শিশু সেজে তাকে ভোলাবার চেষ্টা, শিশুর এই মূঢ় স্বার্থপরতা, এর চেয়ে বিসদৃশ্য যেন আর কিছু হতে পারে না। পরক্ষণে নিজের এই মনে হওয়ার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে ওঠে। লণ্ঠনের আলোয় ছবি, সারাদিনের পরিশ্রমের ক্লান্ত শুষ্ক মুখ, নিদ্রাবঞ্চিত কাতর দুটি চোখ দেখতে পায়। মনের এই অসঙ্গত আচরণে নিজের উপরই তার রাগ হয়। তার দিকে পিছনে ফিরে লক্ষ্যহীনভাবে সে তাদের দিকে ফিরে পিছন দিকে লক্ষ্যহীনভাবে সে সামনের দেওয়ালের দিকে চেয়ে আবার ভাবতে শুরু করে বিশৃঙ্খল অসম্বন্ধ ভাবনা। না, বিয়ে করে সে অন্যায় কিছু করেনি। করেছে কি? না, কখনো না। ভগ্নিপতির বাড়িতে আশ্রিত হয়ে সামান্য পড়াশোনা শেষ করে তাকে কাজে ঢুকতে হয়েছে। ভগ্নিপতি আশ্রয়দানের ঋণ শোধ করতে। বিয়ে তো সে করবে নাই ঠিক করেছিল, আর সেজন্য কারোর কোনো চার্জ ছিল বলেও বোধ হয় না। বাংলাদেশের পুরুষ সাধারণত যে বয়সে বিয়ে করে তা পেরিয়ে যাওয়ার পরও তার সংকল্প অটুট ছিল, কিন্তু টলেনি এমন কথা বলা যায় না। মনে মনে যেন একটা বিপুল অতৃপ্তি দিন রাত তাকে পীড়া দিয়েছে। বিয়ে, পরিপূর্ণ জীবন, নারী সহ সাহচর্য, একটি একান্ত নিজস্ব সংসার রচনার আনন্দ, অস্পষ্টভাবে এই সমস্তর জন্য ক্ষুধা তার অন্তরকে ব্যথিত করেছে। চিরকৌমার্যের গৌরবে মন তার কোনোদিন উল্লসিত হয়ে আত্মপ্রসাদ লাভ করেনি। কেবলই অস্পষ্টভাবে মনে হয়েছে এই একক জীবন ব্যর্থ, পঙ্গু। দারিদ্র্যের কথা সে ভাবেনি এমন নয়, কিন্তু মন তার বারবার বিদ্রোহ করে বলেছে মানুষের দেওয়া দারিদ্র্যের জন্য জীবনকে নিষ্ফল করে রাখবার কোনো অধিকার তার নেই। কি হলো, এই যে আমরা যদি বলি যে ললিতের যে অবস্থার কথা আমরা শুনলাম, ললিতের যে 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 শ্রেণীর মানুষ, হ্যাঁ, তার শ্রেণী পরিচয় দেওয়ার জন্য যে জায়গাটার কথা আমরা দেখলাম, যে কিন্তু উপায় নেই, ডকের মালতলা ও নামানো সামান্য সরকার। জাহাজ ডকে ফিরলে তবে 2 পয়সা আসে, নইলে নিছক বসে থাকা ছাড়া উপায় নেই। মাসে যা আয় হয় তার মুদির ঋণ শোধাই চলে না, তার ডাক্তার। এই যে ললিতের যে পরিচয় আমরা পেলাম, এই পরিচয় পরে যদি আমরা বলি যে না, বিয়ে করে সে অন্যায় কিছু করেনি। করেছে কি? না, কখনো না। এই যে ভগ্নিপতির বাড়িতে আশ্রিত হয়ে সামান্য পড়াশোনা শেষ করে তাকে কাজে ঢুকতে হয়েছিল, এই অবস্থাটার যে চিত্র লেখক দিচ্ছেন,
পাশাপাশি কিন্তু ললিত যে অবস্থায় যে বাংলার যে দেশের পুরুষ সাধারণত যে বয়সে বিয়ে করে তা পেরিয়ে যাওয়ার পরও তার সংকল্প অটুট ছিল, মানে এটা ললিতের ভাষায় ঠিক না হলেও লেখক নিজের ভাষায় বলছেন, কিন্তু ললিতের যে ভাবনা, যে কার্যকরণ, সেটিকে যে তুলে ধরছেন, মানে ললিতের শ্রেণী অবস্থানের মানুষের ভাবনার যে সাযুজ্য, সেটি যে সামগ্রিক মানুষের ভাবনার সাযুজ্য, এটি আসলে আমরা বুঝতে পারি। মানে সাহিত্য তো আসলে কি সমাজের বা জীবনের বা মানুষের জীবনের দর্পণ। তো সেই জীবনের দর্পণ বলতে কি, যে আয়না বা এক ধরনের উপস্থাপনা, হুবহু উপস্থাপনা, এবং মানে নিখুঁত উপস্থাপনা। তো আমরা যদি সেখানে দেখি যে এই ললিতের যে কথা, তার যে মানে তার যে মনস্কামনা বা তার যে ভাবনা, তার যে যেটি চিরায়ত আসলে বাঙালি মানুষের মানবের ভাবনা, সেটি এরপর সে এই কথাগুলো, এই যে প্রাত্যহিক যে জীবন ললিত এবং ছবির, এবং যে এই ক্রন্দনরত শিশুর, এর ফাঁকে ফাঁকে যে ঘটনাগুলো, সেটি আসলে আমরা এই গল্প আলোচনার প্রসঙ্গে আমরা আগামী ক্লাসে আরও আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা হচ্ছে যে ক্লাসের ক্ষেত্রে যেটি করবে সেটি হচ্ছে গল্পগুলো পড়ো। হ্যাঁ, বই তো এখন তো মোটামুটি স্বাভাবিক অবস্থা। এই অবস্থার মধ্যে তোমরা বইগুলা কিছু কিছু করে সংগ্রহ করো, করে সেইগুলা পড়ো। কারণ খোলার পরপরই, যখনই খুলবে বা হয়তো পরীক্ষাগুলো খুব শীঘ্রই শুরু হবে, হলে কিন্তু একটা মানে একটা করে ইয়ার ধরে ধরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ক্লাসরুমে ফিরে আবার নতুন করে এগুলা ক্লাস করা বা পড়ানোর সেই সুযোগটা আমরা পাবো কি না, সেটি আসলে মানে ঠিক আমরা সেই সময়টা হয়তো পাবো না। তো এখনই তোমরা বইগুলো সংগ্রহ করো, পড়ালেখা করো কিছু কিছু। ধন্যবাদ সকলকে।